এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শকরা, প্রতিদিনই কোভিড-19 বা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। গোটা পৃথিবী জুড়েই এই আক্রান্তের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। যদিও কোথাও কোথাও পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। কোনো কোনো দেশ জীবিকার কথা বিবেচনা করে যে লকডাউন বা অচল অবস্থা বা মানুষকে ঘরে থাকবার যে নির্দেশ দেয়া ছিল, সেখান থেকে পরিস্থিতিটাকে শিথিল করে আনবার চেষ্টা করছে। কিন্তু তাতেও করে খুব যে একটা সুবিধে হচ্ছে সেটি মনে হচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা যে করোনা ভাইরাস মানুষকে কেবল যে মৃত্যু ঝুঁকি বা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রেখেছে তা নয়, একটি বড় ঝুঁকি অর্থনৈতিক ঝুঁকি, যেটি গোটা বিশ্বজুড়েই বলা হচ্ছে। প্রচুর মানুষ বেকার হয়ে যাবে, অনেক মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে আসবে এবং এই অর্থনৈতিক ঝুঁকি পৃথিবীকে কোথায় নিয়ে ঠেকাবে এটি এখন কেউ নিশ্চিত করে বলতে পারছে না। এবং শুধু অর্থনৈতিক ঝুঁকিও নয়, এর সঙ্গে রাজনৈতিক, সামাজিক, কূটনৈতিক নানান ঝুঁকি, নিরাপত্তাজনিত ঝুঁকিও তৈরি করছে কোভিড-19। এর সঙ্গে মোকাবেলা করতে হচ্ছে পৃথিবীর মানুষকে। আপাতত মোকাবেলাটা এরকম যে এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা, কেননা যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কৃত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত না এই আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসছে ততক্ষণ পর্যন্ত আসলে কোভিড-19-এর সঙ্গে আমাদের খাপ খাইয়েই চলতে হবে। কোভিড-19 বা করোনা ভাইরাস, তার ক্রিয়া প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন আজকে। আমার সঙ্গে ঢাকার বনানীর বাসা থেকে যুক্ত হচ্ছেন বিশ্বব্যাংক বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। ডক্টর জাহিদ হোসাইন served as a lead economist in the macro trade and investment global practice of the World Bank. He joined the World Bank in 1995, and prior to that he was a member of academia with 14 years of teaching experience in a number of universities in Bangladesh and abroad. He has worked on several flagship World Bank reports on Bangladesh. Still he is working with the World Bank as a consultant. আমাদের সঙ্গে ভারতের রাজধানী দিল্লি থেকে যুক্ত হচ্ছেন নয়াদিল্লি থেকে অ্যাম্বাসেডর অশোক শাহজাহান। মিস্টার অশোক শাহজাহান has held various significant positions in Indian embassies in Moscow, Tehran, Geneva, Dhaka, Bangkok, Washington, Brussels, and Astana. A keen proponent of Indian culture, he was the director of Jawaharlal Nehru Cultural Center in Moscow, where he was instrumental in ushering in a new paradigm in cultural diplomacy. Mr. Shahjahan was the Deputy Chief of Mission as well as the Deputy Permanent Representative of India to UN ESCAP during his assignment in Bangkok from 2000 to 2003. He was a Deputy Chief of Mission in the mission of European Union, Belgium, and Luxembourg from 2005 to 2007, and Ambassador of India to Kazakhstan from 2007 to 2010. Dr. Jahid Hussain and Ambassador Ashok Shahjahan, welcome to the program. Thank you. Thank you. ডক্টর হোসেন, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই আলোচনাটা, যে কোভিড-19 আসলে জীবনের উপরে আঘাত বেশি করলো না জীবিকার উপরে আঘাতটা বেশি হানছে? কঠিন প্রশ্ন। আঘাতটা তো প্রথমে এসছে জীবনের উপরে, এবং জীবনের আঘাতটা ঠেকাতে গিয়ে জীবিকা বিপন্ন হয়েছে। জীবিকা বিপন্ন হওয়ার কারণে আবার জীবনের উপর আঘাত আসছে। সেটা একটা চক্রের মতো এখন হয়ে গেছে। আমরা অর্থনীতিবিদরা তো জীবিকা নিয়েই বেশি গবেষণা করি, বিশ্লেষণ করি। সেখানে সব ক্ষেত্রে আমরা ধরেন শিল্প খাতে তো আঘাত আসা শুরু করেছে জানুয়ারি থেকে, যখন উহানে এই কোভিডের সংক্রমণ শুরু হলো এবং চায়নাতে ব্যবসা বাণিজ্য বন্ধ হওয়া শুরু হলো। তখন আমাদের দুশ্চিন্তা ছিল যে আমাদের এক্সপোর্টের জন্য যে সমস্ত উপাদানগুলি লাগে, এটা সরবরাহ চেইন বিঘ্নিত হচ্ছে, আমরা আমাদের অর্ডারগুলো ঠিক সময় ডেলিভার করতে পারবো কিনা। তারপরে যখন করোনা আমাদের দেশে চলে আসলো, তখন তো আমাদেরকে তড়িৎ গতিতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য অন্যান্য দেশ যে ব্যবস্থাগুলি নিয়েছে, একই ধরনের ব্যবস্থার দিকে আমাদেরকেও যেতে হলো। এবং এর ফলে আমাদের আভ্যন্তরীণ বাজার ভিত্তিক প্রতিষ্ঠানগুলো, সেটা ফর্মাল সেক্টরে এবং ইনফর্মাল সেক্টরে দুই ক্ষেত্রেই, এবং শিল্প খাতে এবং শিল্প বহির্ভূত খাতে, বিশেষ করে সেবা খাতে ব্যাপকভাবে আমরা আক্রান্ত হলাম। যেহেতু আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হলো,
তার কারণে প্রথমে ধারণা করা হয়েছিল যে কৃষি হয়তো এর প্রভাব মুক্ত থাকবে, কিন্তু সেখানেও দেখা গেল যে প্রভাব পড়া শুরু করেছে। যদিও শস্য খাতে উৎপাদনে হয়তো সরাসরি প্রভাব পড়েনি, কিন্তু ধান কাটা থেকে শুরু করে গুদামজাত করা, মিলারের কাছে নিয়ে যাওয়া এবং শস্য বহির্ভূত কাজ যেগুলি আছে, বিশেষ করে আমাদের পোলট্রি, আমাদের লাইফ স্টক এবং মৎস্য খাতগুলো, তারা তো একটা বিপণনের ঝুঁকিতে পড়লো। দুই ধরনের একটা প্যারাডক্সিক্যাল সিচুয়েশন তৈরি হলো, যে স্থানীয় পর্যায়ে যেখানে উৎপাদনের উদ্বৃত্ত আছে সেখানে কৃষকরা মূল্য পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে তাদেরকে আমরা দেখেছি যে দুধ ফেলে দেওয়া হচ্ছে বা ডিম ফেলে দেওয়া হচ্ছে, মুরগির বাচ্চা মারা যাচ্ছে, কারণ তারা তাদের যত্ন নেয়ার প্রয়োজন মনে করছে না, যেহেতু বিক্রি করতে পারবেন না। আবার যা অন্য জায়গায় যেখানে ঘাটতি আছে, চাহিদা সরবরাহের চেয়ে কম, সেখানে যেহেতু উদ্বৃত্ত অঞ্চল থেকে সরবরাহটা আসতে পারছে না, সেখানে মূল্যস্ফীতি দেখা দিচ্ছে, সেখানে ভোক্তারা আবার বিপদে পড়ছেন। একই দেশের মধ্যে যে বিভিন্ন বাজারের ভিতরে এই যে একটা সেগমেন্টেশন শুরু হলো, এর ফলে কৃষি খাতও কিন্তু আক্রান্ত হলো। কাজে সার্বিকভাবে আই থিঙ্ক দি ওভারঅল ইকোনমি, every sector in the economy is affected. Perhaps the biggest effect is on the informal sector, because আমি biggest বলছি এই কারণে যে এই ইনফর্মাল সেক্টরে যারা সার্ভাইভ করেন তাদের কিন্তু ডেইলি কর্মকাণ্ড চলাটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ মোস্ট অফ দেম দে লিভ হ্যান্ড টু মাউথ। আচ্ছা, আজকের কাজটা যদি আমার না থাকে তাহলে কিন্তু আজকের আয়টাও থাকছে না, এবং এরা প্রান্তিক পরিবার, দে আর ভেরি মার্জিনাল, পুয়ার, vulnerable households, and they cannot afford to be without income even for a single day. কাজে তাদের উপর তো ইম্প্যাক্টটা শুধু যে আমাদের উৎপাদনে পড়ছে তা না, তাদের জীবিকা, তাদের ক্ষুধা, তাদের দারিদ্রতা, সব ক্ষেত্রেই এর একটা ব্যাপক প্রভাব আমরা এখন দেখতে পাচ্ছি, যেটা বিশ্বের সব দেশেই কম বেশি হচ্ছে। আমাদের দেশেও যেহেতু আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর সংখ্যাটা অনেক বড়, vulnerable population, according to the World Bank's poverty assessment 2017, those who live above $90 a day and below $3.8 a day, about 55.5% of population are in that group. So add to that the 24% who are below the poverty line. So you have about almost 80% of the population who are either poor or vulnerable. তাদের আয় যখন ঝুঁকিতে পড়ে, তাদের কর্মসংস্থান যখন ঝুঁকিতে পড়ে, তখন কিন্তু তারা ইমিডিয়েটলি বিপদে পড়েন। They do not have a lot of coping capacity. Ambassador, the word like COVID-19, coronavirus are similar to almost nowadays, that fear, death. As you know that Turkmenistan arresting people, anyone who even says the word coronavirus in public. And so far I know that among the South Asian countries, India is at the highest risk, with more than 67,161 people affected so far, including 2,212 died. So what's your take on COVID-19, and how do you explain about all this? Okay, thank you very much, Zilur Bhai, for having me on your program. It's a great pleasure to be with you. You have asked me two questions. One question is related to India, as to what India has been able to do, and the other is about Turkmenistan. So maybe you would like to discuss a little bit about what is happening in Central Asia. Central Asia, right. So coming to India first, you know, we had our first case of coronavirus on the 30th of January. So it was not very early, not too late, but India took decisions, bold, courageous decisions in stopping flights from Wuhan, in getting our students from Wuhan, from China. And as we saw the world over, where Wuhan, where the coronavirus started having a much greater impact, let us say from Saudi Arabia, from South Korea, from Japan,
from Iran, from Italy. So we stopped flights coming in from there because that was always the risk and danger that you'd be importing the coronavirus from there. We started with our lockdown within the country on the 25th of March, which some analysts and commentators, economists in India also said, maybe it's being a little too quick, a little too early, because the numbers that we had were not very large at that time. Before that, at the call of the Prime Minister, we had what was called a Janta curfew on the 22nd of March. But now we have come to the third phase of the lockdown. The lockdown one was from 25th March till about 15th April. The lockdown 2 was from 15th April to 3rd of May. And now the third lockdown is up to the 17th of May. At the beginning, what the Prime Minister had said is that, if there is life, then you have everything. You have a possibility to be able to deal with whatever challenges and problems that confront you. At the end of the first lockdown, what he said is that, in speaking in Hindi, and I'm sure your listeners would also be able to relate to that the first was Jaan hai to Jahan hai. That is, if you are alive, then you can work to improve your living, have a decent standard of living. The second one, he said, is Jaan bhi or Jahan bhi. That means both life and livelihood we have to work towards. So from the second lockdown onwards, we have started opening up. Now, two things I would like to tell you, that our lockdown of 1.3 billion people has been amazingly successful. And that has been because the whole country has risen more or less. There have been exceptions to the rule, of course, but more or less the country has risen as one person to follow the call of the Prime Minister. So you have seen, and there have been a large number of even international analysts, physicists, mathematicians, computational biologists who have said that you mentioned a few figures, Zilur Bhai, just now, and what we see that at the end of the third phase, on the 17th of May, we should have about 60,000 active cases, positive cases, as far as, because today, when you mention the number of cases, it is 67,000, but active cases are about 40,000 plus. So active cases by 17th May, we should have about 60,000. And in terms of the number of casualties, fatalities, it should be about 2,900. Now, some of the most distinguished computational biologists have said that if there was no lockdown that had been imposed in India, then the total number of positive cases by 17th May would have been 25 lakhs. That means 2.5 million. So the lockdown has been exceedingly successful. The other is in terms of the number of dead people, fatalities, casualties. While right now we will have about 2,900 deaths, if there was no lockdown, we would have had 1,20,000 deaths. That is what the assessment was. So what I would like to say is India is still at number 14. If you look at from the top is United States, then Spain, then Russia, France, Germany, etc. Much lesser population. India 1.3. Our healthcare systems are also not the best, not the most developed. But that notwithstanding, we have been able to control that, and now we are working towards releasing the lockdown so that their economic activity can also start. Let me come to the issue of Central Asia that you also mentioned. Turkmenistan, as you rightly said, this is a country where even the mention of the word coronavirus or COVID-19, it is forbidden. So this is a country where we do not know as to what is the number, because this country says that by good health and by drinking green tea, etc., we can defeat coronavirus. They have not published any numbers, but of course they stand at a huge risk, because Turkmenistan is a country which shares a border with Iran. And all of us know
And I myself was in Iran in early February. And by that time, it had not started there. But all of us know how rapidly coronavirus has spread in Iran. As far as the other countries are concerned, or let me first take these two countries, Turkmenistan and Tajikistan. These two countries refuse to acknowledge that there is anything called coronavirus. There has been no social distancing, there's been no lockdown, there has been no wearing masks or anything. So they have been having huge cycle races, Why they are Nowruz doing this? Why? celebrations. May I ask you why they are It doing is this? okay. You see, it is because when there are totalitarian regimes, when there are authoritarian regimes, they are very insecure. So they Okay. try to hide any inconvenient facts or information. You know, this is actually the charge or the allegation that many countries in the world are also levying against China. That China knew about the virus in November and December, but it delayed telling the world, and that is why everyone is facing this problem. I don't want to go into that, but I'm telling you about what is happening in Turkmenistan and Tajikistan, because these are authoritarian regimes and they don't want any opposition, they don't want any negative message about how they are handling this to go out in the open. The other three countries are, they had declared emergency on the 15th of March when the first coronavirus was detected in that. Their record has been fairly good, but I would mention that they face huge challenges because countries like Kazakhstan, Uzbekistan, Turkmenistan, they are rich in natural mineral resources, oil, gas, minerals. The price of all that has fallen very drastically. Kazakhstan, which is the richest country and the biggest country in terms of area, had started its budget, had worked out its budget on the basis of a price of oil being $50 to $55 a barrel. Today it is $20 a barrel. So as far as their economies are concerned, they are in shambles. They are under huge economic stress. But still, these countries, Okay. with the support of international partners, they are trying to deal with it. And I would say that they are doing a pretty decent job. Thank you. অ্যাম্বাসেডর আল কাম ব্যাক টু অ্যাগেন ডক্টর জাহিদ হোসেন, আপনি একটু আমাদেরকে বলবেন এই যে যেটি আপনি আপনার সূচনার বক্তব্যে বলছিলেন, আপনি অবশ্য অ্যাম্বাসেডরের কথার প্রেক্ষিত কিছু বলবার থাকলে নিশ্চয়ই বলবেন, এবং জীবন এবং জীবিকার কথা আপনি বলছেন, কিন্তু এর মধ্যে একটা ভারসাম্য প্রতিষ্ঠা এখন খুব জরুরি হয়ে পড়েছে, কারণ আমরা জানি না যে কোভিড-19 আসলে কবে আমাদেরকে নিষ্কৃতি দেবে। জীবিকারও প্রয়োজন আছে। এখন এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সামাল দিতে গিয়ে বিভিন্ন দেশের সরকারগুলো লকডাউন তুলে দিচ্ছে, নানান রকমের পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশও একই অবস্থা হয়েছে, এবং সেখানটাতে আমরা দেখছি যে বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃতের সংখ্যা মোটামুটি ঊর্ধ্বমুখী, কোনো দিন হয়তো নামছে, কোনো দিন বাড়ছে, কিন্তু কোনো অনেক জিনিস শিথিল করে দেওয়া হচ্ছে, এবং এই অল্প শিথিলতায় মানুষ কিন্তু আর ঘরে থাকছে না, মানুষ কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়েছে। আপনি যদি প্রতিদিন টেলিভিশনের পর্দা কিংবা সংবাদপত্রের পাতায় চোখ বোলান, সো একজন ইকোনমিস্ট হিসেবে আপনার কি মনে হয় আসলে কি করা উচিত? মানে সরকারগুলোর কি করা উচিত, নাগরিকদের আসলে এখন কি করা উচিত, এবং যতক্ষণ পর্যন্ত এটা ঝুঁকিটা ঊর্ধ্বমুখী? সরকারের পক্ষ থেকে যে কঠিন সিদ্ধান্তটা নিতে হবে বা নিতে হচ্ছে, সেটাই জীবন জীবিকার যে একটা সাংঘর্ষিক অবস্থান, সেটাকে সামাল দেওয়া যায়, ব্যালেন্স করা যায় কিভাবে। এখন তো প্রথমে যেটা ভাবতে হবে যে এটা তো একটা স্বাস্থ্য ঝুঁকি, সংক্রমণ এমন ভাবে হচ্ছে যে এতে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, আবার যারা বয়স বেশি তারা মৃত্যুর ঝুঁকিতে পড়ছেন। তো এই সংক্রমণটাকে কন্ট্রোল করা তো সব সরকারেরই 1 নম্বর প্রায়োরিটি, কারণ যেহেতু ভাইরাসটার বিজ্ঞানটা এখনো পরিষ্কার না, we do not clearly understand the dynamics of this virus, how it can mutate and how does it infect it, how does it interact with the pre-existing conditions of those who are infected, এই নিয়ে তো অনেক অনিশ্চয়তা আছে। যেই ভাইরাস, যেই শত্রুকে আমরা চিনি না, যে শত্রুকে আমরা দেখতে পাচ্ছি না, সেই শত্রুকে
আবার সেই শত্রু কার মাঝে আছে কার মাঝে নাই সেইটা পর্যন্ত আমরা জানি না, মানে যেটা অ্যাসিমটোটিক, যারা ইনফেকশনে ভুগে। তো সেই ক্ষেত্রে হাউ ডু উই ডিল উইথ দিস এনিমি? সেখানে যে সমস্ত কিছু ডেটা ড্রিভেন, এভিডেন্স বেসড, সায়েন্স বেসড সিদ্ধান্তের প্রয়োজন আছে, যে কখন লকডাউনের শিথিলতা শুরু করা যেতে পারে। কারণ একটা কথা ভুলে গেলে চলবে না, যে আমি হয়তো জীবিকার তাগিদে লকডাউন খুলে দিতে পারি। লকডাউন খুলে দেওয়ার পর আমরা ঢাকা থেকেই দেখছি, ঢাকা ইজ ওয়ান অফ দি 3 হটস্পটস ইন বাংলাদেশ। লকডাউন শিথিল করার পরে সবাই ঢাকামুখী হয়েছেন, জনস্রোত ঢাকার দিকে আসছে। তো যেখানে হটস্পট সেখানে তো সাধারণত লকডাউন সবার পরে তুলে দেওয়া হয়, কিন্তু ঢাকা যেহেতু আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, আমাদের প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, জীবিকার সচল করতে হলে ঢাকা খোলা ছাড়া কোনো বড় অল্টারনেটিভ না, সেই জন্য ঢাকাকে কিছুটা খুলে দিতে হচ্ছে। কিন্তু যেটা মনে রাখতে হবে যে এই খুলে দেওয়ার ফলে জীবিকার উদ্দেশ্যেই তো আমরা খুলছি, সেই জীবিকা আবার যেন ঝুঁকিতে না পড়ে। কারণ আমরা খুলে দিলাম, তারপর সংক্রমণ বাড়লো এবং সংক্রমণ জ্যামিতিক হারে বাড়লো, ব্যাপক একটা জনসংখ্যা অসুস্থ হয়ে পড়লো, মানুষ আতঙ্কে ভুগতে থাকলো। দিস fear of going to the marketplace, fear of going to work, fear of interacting with your friends, এই যে একটা ভয় ভীতি, এটা নিয়ে তো মানুষ স্বাভাবিক উৎপাদনশীলতা বজায় রাখতে পারবে না। কাজে খুলে দেওয়ার পরে যদি সংক্রমণের হার আরো বৃদ্ধি পায়, তাহলে কিন্তু জীবিকা সচল করার যে উদ্দেশ্যে আমরা খুলে দিচ্ছি, সেই উদ্দেশ্যটা অর্জিত নাও হতে পারে, উল্টো স্বাস্থ্য খাতে বড় ধরনের আঘাত আসতে পারে। ডক্টর জাহিদ হোসেন, আমরা জানি যে এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারের দিক থেকে বেশ কিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে এবং সেই প্রণোদনা প্যাকেজ দিয়ে অনেক রকমের মিশ্র প্রতিক্রিয়া আছে। সেগুলোতে আমি যদি নাও যাই, অনেকের প্রশ্ন ছিল এই অর্থ কিভাবে আসবে, এই অর্থ কিভাবে বন্টন হচ্ছে, সেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। এবং বাংলাদেশের ব্যাংকিং খাতের দুর্বল চিত্র আমরা সবাই জানি এবং তার যে অব্যবস্থাপনা। এবং আপনি জানেন যে এরকম একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল একটি সার্কুলারে, যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গত 12 এপ্রিল, যে ক্ষতিগ্রস্ত শিল্প সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য চলতি মূলধন হিসেবে বরাদ্দকৃত 30,000 কোটি টাকা থেকে ঋণ খেলাপিরা কোনো সুবিধা পাবে না। এবং আমি আরেকটি রিপোর্ট দেখলাম আমি গত 11 তারিখে, সেটি হচ্ছে যে করোনা ভাইরাস সংকট মোকাবেলায় শিল্প খাতের জন্য সরকার 30,000 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ করেছে, তাতে খেলাপি ঋণ দেওয়ার যে বিধিনিষেধ ছিল তা তুলে নেওয়া হয়েছে। আমি একটু আপনার কাছে শুনতে চাই যে এই স্টিমুলাস প্যাকেজ সম্পর্কে, এর অর্থ কোত্থেকে আসবে, এর ডিস্ট্রিবিউশন কিভাবে হবে বা কিভাবে হচ্ছে, যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছিল সেগুলো সম্পর্কে আপনার অবজারভেশন কি? আপনি যে দিকটি তুলে ধরেছেন খুবই সঠিক, যে এখানে কিছু স্ববিরোধী সিদ্ধান্ত দেখা যাচ্ছে। প্রথম দিকে যখন বলা হলো যে খেলাপি ঋণ, আর যারা খেলাপি ছিলেন এবং ঋণ পুনঃতফসিলীকরণ করেছেন তারাও এই সহায়তা পাবেন না। পরে সেখানে আবার সিদ্ধান্তগুলো বদলে দেওয়া হলো। আবার গতকালকে আরেকটা সিদ্ধান্ত এসছে, সেটা হলো যে রিস্ক রেটিংও লাগবে না। বাংলাদেশ ব্যাংক যে রিস্ক রেটিং করতো, এখানে প্রথম সার্কুলার ছিল যে অন্তত মার্জিনালি রিস্কি, এর নিচে হলে তাদেরকে ঋণ দেওয়া যাবে না, এই রিকোয়ারমেন্টটাও কিন্তু এখন তুলে দেওয়া হয়েছে। কাজে এখানে এই যে কিছু সেফগার্ডস ইন্ট্রোডিউস করা হয়েছিল, যে আমরা যে সহায়তা দিচ্ছি সেটা যেন সঠিক জায়গায় পৌঁছায় এবং সেটার যেন অপব্যবহার না হয়, এবং যারা অপব্যবহারকারী হিসাবে চিহ্নিত, সেটাকে আমরা ঋণ খেলাপি, যেটা বারবার ঋণ খেলাপি হন, তাদেরকে সেখান থেকে বাদ দেওয়া হয়েছিল। এখন যেহেতু এগুলি সবার জন্য দুয়ারটা খোলা আছে এবং বলা হচ্ছে যে এটা ব্যাংক কাস্টমার সম্পর্কের ভিত্তিতে করা হবে, তাহলে এখন প্রশ্ন হলো যে ব্যাংক কাস্টমারের ক্ষেত্রে ঝুঁকিটা তো ব্যাংকের উপরে। ঋণ যেটা দেয়া হচ্ছে সেটা আমি বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্সিং জানালার মাধ্যমে
অর্থ নিয়েও যদি ঋণটা দিয়ে থাকি, তারপরেও কিন্তু ঋণ ফেরত না আসলে যে ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিচ্ছে তাকে টাকাটা ঠিকই ফেরত দিতে হবে। তো ঝুঁকিটা 100% ব্যাংকের উপরে। লিকুইডিটি সাপোর্ট বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া যাচ্ছে, আর যে কোনো কেউ এখন এটা পেতে পারে। কাজে এখন ব্যাংকাররা, ধরেন আমাদের দুই ধরনের ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংক আছে, স্টেট ওন ব্যাংক আছে। তো যারা প্রাইভেট ব্যাংকার তারা তো চিন্তা করবেন যে আমি যে ঋণটা দিচ্ছি সেটা আগামীতে ফেরত পাবো কি না। তো সেইখানে ধরেন ইভেন ভালো ব্যাংকাররা ভালো ঋণ গ্রহীতাদের দেওয়ার ক্ষেত্রেও দুবার চিন্তা করবেন যে ভালো ঋণ গ্রহীতা হলে তো শুধু হবে না, করোনা আক্রান্ত কালে এবং করোনা আক্রান্তের পরবর্তীকালেও ব্যবসায়িক ঝুঁকি তো বেড়ে যাচ্ছে, কারণ বিশ্ব অর্থনীতি মন্দায় আছে, এই মন্দা কাটতে অনেক সময় লাগবে। আমাদের অর্থনীতিও মন্দার দিকে যাচ্ছে, আমাদের আশেপাশের অর্থনীতিগুলো মন্দার দিকে যাচ্ছে, কাজে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যাচ্ছে। তো ঋণ ফেরত না পেলে ফেরতের বোঝাটা পুরোটা ব্যাংকের উপরে। এমনিতে শুরুতেই তো ব্যাংকিং ব্যবস্থাটা দুর্বল ছিল, খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি ছিল। তো তারা তখন কাদেরকে ঋণ দেবেন? তারা যাদেরকে ঋণ দেবেন যেখানে তারা স্বস্তি বোধ করেন, যারা প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাদের সাথে পরিচয় আছে, তারা যে আমাদের যে উদ্দেশ্য সহায়তা কর্মসূচির উদ্দেশ্য হলো যারা করোনার কারণে অস্তিত্বের সংকটে পড়েছেন সেই প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখা। কিন্তু ব্যাংকগুলো তো নিজের অস্তিত্বের কথাও ভাববে, এবং সেটা ভাবতে গিয়ে এটা যে যারা আক্রান্ত হয়েছেন তাদের কাছে সহায়তা যাবে সেটা নিশ্চিত করা যাচ্ছে না। বিকল্প একটা ব্যবস্থা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ঋণগুলো দেয়া। তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে এরা হয়তো ঠিক ব্যবসায়িক চিন্তাধারা এক নম্বরে রেখে ঋণ কার্যক্রম পরিচালনা করবেন না, সামাজিক দিকগুলো তারা দেখবেন। কিন্তু আমাদের ঋণ খেলাপের যে মোট ঋণ খেলাপের 50% বেশি তো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। কাজে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে যে অন্যান্য প্রভাবের ফলে ঋণ দেয়া হয় সেইটা যে এখনো কাজ করবে না সেটার নিশ্চয়তা কোথায়? কাজে এখানে যে একটা সুশাসনের সমস্যা আছে, জবাবদিহিতার সমস্যা আছে, সেটা অ্যাড্রেস না করলে তো আমরা এই সহায়তা কর্মসূচির কাঙ্ক্ষিত ফলাফলগুলি অর্জন করতে পারবো কিনা সেটা নিয়ে অনিশ্চিত। Mr. Ambassador, in the post-COVID period, almost every country will bring a radical change in trading policy along with various trading barriers. So, is there any chance of changing India's international and regional trade policy at the post-COVID period, and how the pandemic can affect cross-border investments? Well, I think as far as economy is concerned, this is going to be a very serious problem and a serious challenge that all countries will have to confront. Coming to India, as far as India's economy was concerned, because of the problems in the international economy, partly, it was not doing too well in 2019 also. Our GDP growth was about 5%, 5.8%, something of that sort, which was quite low. We have been having good 7% plus growth in the previous years. Now with COVID-19, with the coronavirus, our growth has come down very significantly. That having been said, if you look at the IMF figures that have been announced in April 2020, and they have come out and they have said that as far as global trade is concerned, it's going to go down in 2020 by about -3%. It's going to go down by 3%. And it has given figures for other major economies like the United States that will go down by 6%. I think the only two economies in the world that it has said which are going to do well, the first is China, which was growing at about 6.1%, and it will, in 2020, it will grow at 1.2%. That's what it is projected. And as far as India is concerned, that has been, IMF has said that it could grow at 1.9%. We'll have to see how that goes. But of course, as far as India is concerned, we had one small stimulus that was given in March. It was about 1.7 lakh crore. It is about 0.8% of GDP. That was given basically to look at the most vulnerable sections. But now there is another stimulus that is expected either tomorrow or day after. Today, at this time that we are talking, the Prime Minister, Mr. Modi, is having a conversation with all the chief ministers of the country.
So after this, the discussions, the stimulus will be announced. What I'm hoping for is that it will be a 5 to 6% of the GDP. That will be a significant surplus stimulus. Some of the analysts, commentators, and economists are suggesting, like the United States came up with a stimulus of $2.3 trillion, which is about 10% of the US GDP, that India should also look at something like that. India is not in a position to do that because our resources are limited, and also we are also looking at what the rating agencies are going to see, because our fiscal deficit in that case is going to rise very steeply. That being as it may, we'll have a stimulus later this week. It'll be focused both on MSMEs, the micro, small, and medium enterprises, and also there is a focus going to be on, I hope and I think, both on agriculture as also on the big large companies, because unless the large companies work, the MSMEs will really not be able to provide their goods and services. As it is said, Zilur Bhai, that never waste a good crisis. So I think many of the states in India are trying to take maximum advantage in the sense of improving their investment climate. So we have seen the largest state, Uttar Pradesh, it has made very many changes in its labor laws. The state government of Madhya Pradesh is also looking at changes in labor laws. You see, the biggest problem in terms of investments in India, they have been seen to be land problem, all the factors of production, land, labor, and capital. So we have producing a land pool. We are making changes in labor laws, and hopefully in the tax reform and in the capital sector also, there would be some reforms. There is going to be, going forward, there is going to be anti-globalization. That sentiment has been there for quite some time now. And with the COVID-19, and when countries have come to realize how much they are dependent upon China, in what a big way. For instance, if you look at the United States, 97% of its antibiotics come from China. Even as far as India is concerned, we were dependent, whether for masks or PPEs, the personal protection equipment, or even our antibiotics and other pharmaceuticals. India is a pharmacy of the world, but 70% or so of our APIs, the active pharmaceutical ingredients, we were importing from China. So I think there is this feeling that now we need to, what has come to be known as just-in-time supply chains, not have, there'll be so many supply chains that will be coming out of China. As you know, Japanese government has said, Shinzo Abe has said that he is going to put out to $2.2 billion to encourage Japanese companies to come out of China. Okay. So we are looking also at some investments coming into India. India has, at the central government level, at the federal level, we have announced that we have land pool, which is to the size, twice the size of the state of Luxembourg. So we are changing our laws. We have moved forward in ease of doing business. You might know, Zilur Bhai, or some of your viewers might know, just about 5 years ago, we were 142nd rank as far as ease of doing business is concerned. Today, we are 63rd rank. I don't mean to suggest that we are happy, we are satisfied. It is not a good ranking. We need to do further. But we have moved about 80 ranks over a period of 5 years. So we need to do more in that and get more investment, get more employment. Thank you. Dr. Hossain, আপনি একটু বলবেন যে সামনে আমাদের বাজেট আছে এবং সংকটটা এরকম, আপনি নিজেই উল্লেখ করছিলেন যে সবাই আসলে সংকটের মধ্যে, গোটা পৃথিবী, এবং এই জায়গাটাতে আমাদের রাজস্ব আহরণের দুর্বলতা আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি, দিনে দিনে কমছে। এবছর কি হবে আমরা এখন পর্যন্ত কেউই নিশ্চিত নই, অবস্থা কোনো অবস্থাতেই ভালো হবার কোনো কারণ নেই। সো এই জায়গাটাতে অনেকেই মনে করছেন যে বৈদেশিক সহায়তা উপরে অনেক নির্ভর করতে হবে, সেটাও কতটা হবে, পাওয়া যাবে, আমি নিশ্চিতই আপনি ভালো বলতে পারবেন। তো সব মিলিয়ে বাজেটকে মাথায় রেখে যদি আপনি একটু খুব ছোট্ট করে বলেন, আমার হাতে খুব বেশি সময় নেই, জাস্ট 2-3 মিনিটে যদি একটু বলেন আপনি আমাদেরকে। এক নম্বর হচ্ছে,
এক গতানুগতিক প্রক্রিয়ায় বাজেট করলে হবে না, আমাদের বাজেটের অগ্রাধিকারগুলোকে পুনর্বিন্যাস করতে হবে। সেখানে স্বাস্থ্য খাত অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকারের দাবিদার। দ্বিতীয় হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি খাতের বিনিয়োগকে বেশি অগ্রাধিকার দিতে হবে। কৃষি খাতের অন্যান্য ইভেন চলতি খাতে নন ডেভেলপমেন্ট বাজেট যেটা আছে সেখানেও কৃষি খাতের প্রয়োজনগুলোকে আগে মেটাতে হবে। তৃতীয় হচ্ছে আমাদের সামাজিক সুরক্ষা খাত, কারণ আপনি যে আগে জীবন এবং জীবিকার মধ্যে সাংঘর্ষিক অবস্থানের একটা সমাধান হলো আমরা যখন স্বাস্থ্য খাতের জন্য ব্যবস্থা নিচ্ছি, সংক্রমণ রোধের জন্য ব্যবস্থা নিচ্ছি, সেখানে যাদের জীবিকা ঝুঁকিতে পড়ছে তাদের পাশে দাঁড়ানো। সেজন্য সামাজিক সুরক্ষা খাতের এক্সপ্যানশনটা এখন খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফর্মাল সেক্টরে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছে দেয়, বিশেষ করে নগদ সহায়তা পৌঁছে দেয়, এটা আমার স্বাস্থ্য খাতের গুরুত্বের সাথে সমান্তরাল গুরুত্ব হিসাবে ট্রিট করতে হবে। কারণ আমরা সংক্রমণ রোধের জন্য যে সমস্ত মিটিগেশন মেজার্স নিচ্ছি, বিভিন্ন ধরনের সোশ্যাল ডিস্টেন্সিং, এইটা কার্যকর হবে না যদি জীবিকার তাগিদে মানুষ রাস্তায় নেমে পড়ে, জনসমাগম ঘটে। ইভেন এই যে খাদ্য বিতরণ ক্ষেত্রে আমরা যে অবস্থা দেখছি সেখানে তো সোশ্যাল ডিস্টেন্সিং এর কোনো লক্ষণ দেখা যায় না। কাজেই সামাজিক সুরক্ষা খাত এবং চতুর্থ খাত যেটা আমি বলবো সেটা হচ্ছে শিক্ষা খাত। আমাদের স্কুল বন্ধ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তো আমরা ঝুঁকিতে ফেলতে পারি না। কাজেই এই সোশ্যাল ডিস্টেন্সিং এর সাথে খাপ খাইয়ে আমরা কিভাবে শিক্ষা প্রদান করব এবং সেই জন্য কি ধরনের নতুন বিনিয়োগের প্রয়োজন হতে পারে, বিশেষ করে প্রযুক্তির ব্যবহারে, সেইটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। তারপরে আসে অন্যান্য খাত, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচার আমার মনে হয় খুব সিলেক্টিভ হতে হবে। অর্থায়নের ক্ষেত্রে আপনি যেটা বললেন, হ্যাঁ, বিশেষ এই যে বিদেশি সোর্স থেকে অর্থায়ন, বিশেষ করে মাল্টিল্যাটারাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এরা কিন্তু অনেক নতুন নতুন জানানা করেছে শুধু কোভিড শক মোকাবেলার অর্থায়নের জন্য, এবং সস্তায় অর্থায়নটা পাওয়া যাবে। সেখানে আইএমএফ থেকে মোটা দাগের অর্থায়ন পাওয়ার সম্ভাবনা আছে, বিশ্ব ব্যাংক আছে, এডিবি আছে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক আছে, আইডিবি আছে, এবং অন্যান্য বাইল্যাটারাল সোর্স থেকে লোন পাওয়া যাবে। প্লাস ওইসিডি দেশগুলো ঋণ যে আমরা সুদ আসল ফেরত দেয়া, সেটা মে থেকে ডিসেম্বর পর্যন্ত স্থগিত করারও একটা জানালা খুলেছে। এই সব অপরচুনিটি গুলোকে আমাদের পুরোপুরি ভাবে ব্যবহার করতে হবে এবং সেজন্য সুনির্দিষ্ট কোভিড মোকাবেলা এবং কোভিডের যে স্বাস্থ্য খাত এবং আর্থিক খাতে কোভিডের যে ইম্প্যাক্ট, সেটা মোকাবেলার জন্য সুনির্দিষ্ট কর্মসূচি। বাট ডক্টর হোসেন, যদি আপনি 30 সেকেন্ডের মধ্যে আমাকে বলেন যে এই যে এখন পর্যন্ত আমি যেটুকু জানি যে $2.6 বিলিয়ন অর্থাৎ প্রায় 22,000 কোটি টাকার আশ্বাস পাওয়া গেছে। আপনি যে প্রতিষ্ঠানগুলোর কথা বললেন, আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের কাছ থেকে। কিন্তু এই টাকা তো আবার ফেরতও দিতে হবে বাংলাদেশকে। যদিও বাংলাদেশের ঋণ পরিশোধের রেকর্ড এখন পর্যন্ত খুব ভালো, কিন্তু বর্তমান যে বাস্তবতা এবং যে ব্যবস্থাপনা, সুশাসন, জবাবদিহিতার প্রশ্ন আপনি তুললেন এবং কোভিড-19 যে প্রভাব, সব মিলিয়ে এই টাকা তো আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের জনগণের উপরই পড়বে এই টাকার চাপটা। এবং সেই টাকা যদি আবার ওই কতিপয় লুটেরার হাতে চলে যায়, এবং যেটি আমরা ব্যাংকিং খাতের মাধ্যমে দেখেছি, তো সেটি কিভাবে সামাল দেওয়া হবে? জাস্ট 30 সেকেন্ডসে। ভবিষ্যতে আপনার সঙ্গে আরো বিস্তারিত এই বিষয় নিয়ে কথা বলবো। সেটি সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। কিন্তু টাকা যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আমাদের ডেট জিডিপি রেশিও বৃদ্ধি, এটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের অর্থনীতির আছে। কারণ ডেট জিডিপি রেশিও অন্যান্য অনেক দেশের তুলনায়, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় আমাদেরটা অনেক লো, 40%-এর নিচে। ফরেন ডেট টু জিডিপি রেশিও তো প্রায় 15%। কাজে এখানে ডেট জিডিপি রেশিও বাড়লেও সেইটা সহ্য করার ক্ষমতা আমাদের আছে, কিন্তু অর্থটা সঠিক জায়গায় ব্যবহার করতে হবে। অ্যাম্বাসেডর অশোক সাজেনহার, একটু COVID-19 is going to change social order, political order, economic order, as well as the world order drastically, dramatically. So how much positive, negative impact is it having on India's domestic and international politics? And what are the long-term effects? Very briefly, just in 1 minute. 1 or 2 minutes. Yeah, maximum. so this is, I think, you take 1 minute for the question. I think the response can really be very, very long. But I think we are looking in India as at COVID-19 as a very good opportunity, where both economically as well as politically, globally, we can increase our collaboration, our partnership. You are aware, Zilur Bhai, that on the 15th of March,
Prime Minister Modi organized the meeting of SAARC heads of state and government. So we are reaching out to all these countries. We know that the response to COVID-19 has to be at the national level, but we cannot do it without global cooperation and participation, whether in political, health, economic, every level. You would also recall that when the G20 meeting took place on the 26th of March, it was at the prodding of Prime Minister Modi. He got in touch with the Crown Prince of Saudi Arabia, which is the current chair. but And also while speaking at the NAM meeting, basically what we have to see is globalization will be there, but we have to have a globalization with a human face. Ambassador, what measures are going to take for SAARC members? Is there any clear idea? Well, I think as far as the COVID-19 is concerned, you would recall that there was a SAARC COVID fund that was established on the 15th of March, and India put in about $10 million as its own contribution. All the other countries have also given. We have come out, India has come out providing medical supply, medical equipment to all our partners in the region, Bangladesh, Nepal, Sri Lanka, Maldives, Afghanistan, all the countries we have supplied. There is also human resource development, capacity development that we have been engaged in. So I think there are great possibilities of strengthening our cooperation to deal with this particular challenge that the whole world is confronting, and we can do it better if we do it together. Thank you, Ambassador Ashok Sajan, Dr. Jahid Hussain, thank you for being with us. Thank you so much indeed. দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা ভাইরাসের প্রভাব প্রতিক্রিয়া নিয়ে। ডক্টর জাহিদ হোসেন অর্থনীতিবিদ হিসেবে বাংলাদেশের চিত্রটা আসলে মোটামুটিভাবে খুব স্বল্প সময়ের মধ্যে তুলে ধরেছেন এবং আসলে কোন জায়গায় নজর দেওয়া উচিত। অ্যাম্বাসেডর অশোক সাজানার ভারত থেকেও তাদের পরিস্থিতি এবং বিশ্ব ব্যবস্থার সঙ্গে কিভাবে খাপ খাইয়ে চলার, ভারত চলতে চাইছে, চলছে এবং অন্যদেরও চলা উচিত, সেই প্রসঙ্গে বলছিলেন। মূল কথা যেটি ডক্টর হোসেন বলছিলেন যে সুশাসন, জবাবদিহিতা, এগুলো যতক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিত না করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সংকট আরও গভীর থেকে গভীরতর হওয়ার আশঙ্কাই থাকছে। কাজে এই জায়গাগুলোতে ওই সুশাসনের জায়গায়, স্বচ্ছতার জায়গায়, জবাবদিহিতার জায়গায় আসলে অনেক বেশি মনোযোগ দিতে হবে বাংলাদেশকে এবং অপর রাষ্ট্রগুলোকেও। কারণ এটি প্রমাণিত যে জনস্বাস্থ্যের ব্যাপারে প্রায় পৃথিবীর সকল সরকারই, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, যুক্তরাজ্যের কথা বলি, ভারত বলি কিংবা বাংলাদেশের কথা বলি, সবাই উদাসীন ছিলেন। জীবন এবং জীবিকার দ্বন্দ্বের প্রশ্নেও আলোচনা হয়েছে এবং দুদেশের অভিজ্ঞতার কথাই আমরা শুনছিলাম। ডক্টর জাহিদ হোসেন অর্থনীতিবিদ হিসেবে যেমনটা বলছিলেন যে জীবিকার জন্য সবকিছু খুলে দিয়ে আসলে জীবিকাকে আরও বেশি বিপদে ফেলা হবে কিনা সেটি মাথায় রাখতে হবে। কাজেই বিজ্ঞানসম্মত উপায়ই আসলে নির্ধারণ করতে হবে কোন কোন জায়গা আমরা খুলে দেব, কোন কোন জায়গা আমাদেরকে এখনও আসলে বন্ধ রাখতে হবে। সেটি যদি আমরা করতে না পারি তাহলে জীবনও ঝুঁকির মধ্যে পড়বে, জীবিকা আরও দীর্ঘমেয়াদে আরও বড় বেশি ঝুঁকির মধ্যে পড়বে। কাজে এই বিষয়টিকে সরকারের আরও বেশি মনোযোগ আমার অতিথিরা আনবার চেষ্টা করছেন, মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করছেন। একই সঙ্গে নাগরিকদের সজাগ, সতর্কতা, সচেতনতাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। দর্শক, পরিস্থিতি যা এখন পর্যন্ত ঘরে থাকবার কোনো বিকল্প নেই। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন। সবার জন্য শুভকামনা।